2 থেকে 2.5 লক্ষ টাকা বাজেট। এই বাজেটের মধ্যে ভাই আমি কি কিনবো? আসলে আমি প্রায় 2 থেকে 3 বছর যাবৎ ইউটিউবে বাইক কেনার যে ভিডিওগুলো আছে, কিভাবে বাইক কিনবেন বা বাইক কেনার যে বাইং গাইড, সেইগুলো নিয়ে কথা বলতে বলতে আসলে এমন একটা অবস্থা হয়ে গেছে, এই প্রশ্নগুলো আমার কাছে খুবই কমন এবং প্রতিনিয়তই আমার কাছে এই প্রশ্নগুলো আসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে অনেকেই আছেন যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন এবং তাদের মনে এই প্রশ্নটা খুব হরহামেশাই জাগে। এই জন্য ভাবলাম যে যেহেতু সময়ের সাথে সাথে মানুষের পছন্দের পরিবর্তন হয়, ইভেন মার্কেটেরও পরিবর্তন হয়, নতুন বাইক আসতেছে, বাইকের দাম কমতেছে, দাম বাড়তেছে, তো সব কিছু মিলে আসলে প্রশ্নের উত্তরগুলো সময়ে সময়ে চেঞ্জ হয়। যার জন্য আজকের ভিডিওটা করা। আমি টাইম স্ট্যাম্প দিয়ে ভিডিওটা ভাগ করে দিব যাতে আপনারা এক একটা সেকশনে সুন্দরভাবে চলে যেতে পারেন টাইম স্ট্যাম্পের মাধ্যমেই। এই ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। আর হচ্ছে ভিডিওটা আমি মূলত 3টা ভাগে ভাগ করব। এক হচ্ছে আপনি 2 থেকে 2.5 লক্ষ টাকা বাজেটের মধ্যে কী ধরনের বাইক কিনতে পারেন, কি বাইক আপনার লিস্টে থাকতে পারে। দ্বিতীয়ত জাপানিজ বাইক কেন কিনবেন, জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলো। আর তৃতীয়ত ইন্ডিয়ান বাইকগুলো কেন আপনি অ্যাভয়েড করবেন, বা কোন কোন ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো আপনি কিনতে পারেন এবং কোন কোনগুলো আপনার অ্যাভয়েড করা উচিত। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে আপনি বাইক যদি কিনতে পারেন, কি কি বাইক আপনি কিনতে পারেন, তার মধ্যে প্রথমেই আসবে হচ্ছে জিক্সার মোটরের নাম। যেহেতু আমি এটা চালাই, আমি বলবো এটার কথা স্বাভাবিক। আর দ্বিতীয়ত আপনি কিনতে পারেন ফরনেট সিডিএসটা কিনতে পারেন। তারপর যদি আপনি 2.5 লক্ষ টাকার কাছাকাছি চলে যান তাহলে জিক্সার এফআই এবিএসটা যদিও আপনি পাবেন না, তাও আমি বলবো যে আপনি কিছু টাকা যদি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে অ্যারেঞ্জ করে আপনি এটা কিনে ফেলেন। আর যদি না পারেন তাহলে বলবো যে সেকেন্ড হ্যান্ডের দিকে যান। সেকেন্ড হ্যান্ডে কিন্তু আপনি একদম কম দামে, মানে অনেকখানি কমে আপনি কিন্তু ভালো মানের বাইক পেয়ে যাবেন জিক্সার এফআই এবিএস। অথবা আপনি চাইলে এফজেডএস ভার্সন 3 যে ডিলাক্স এডিশনটা, এটা আপনি কিনতে পারেন। ডিলাক্সটা না, সরি, ক্লাসিক এডিশনটা আপনি কিনতে পারেন। বললামই তো যে আপনি যদি কিছু টাকা অ্যাড করতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে দেখা যাচ্ছে 2-4 হাজার কিলো চলছে এরকম একটা বাইক আপনি কিনতে পারেন সেকেন্ড হ্যান্ড, একদম নতুন কন্ডিশনেই থাকে এগুলো আপনি কিনতে পারেন। আমি মনে করি যে খুবই ভালো হবে। আপনি ভালো কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে গেলে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন। সো আমি বলবো যে এইগুলো হচ্ছে আপনার জন্য খুবই ভালো চয়েস। প্রথমেই আসেন যে আপনি চাইনিজ বাইক অথবা ইন্ডিয়ান যে বাইকগুলো আছে এইগুলো কেন কিনবেন না। চাইনিজ বাইক অথবা ইন্ডিয়ান যে বাইকগুলো আছে, এদের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমগুলো আছে এরা কিন্তু খুব বেশি স্ট্রং না। ঠিক অনেক বছর যাবৎ তারা বাইকিং ইন্ডাস্ট্রি চালাচ্ছে, অনেক বছর যাবৎ বাইক বের করতেছে। তাদের বাইকগুলো আপনি বলতে পারেন যে হ্যাঁ রিলায়েবল, বাট জাপানিজ ব্র্যান্ডগুলোর তুলনায় এগুলো আসলে ওরকম রিলায়েবল না। হ্যাঁ, এখন অনেকেই আছে যারা বলবেন যে ভাই এটা কেমন কথা বললেন, আমি তো মনে করেন যে ইন্ডিয়ান বাইক আমি চালাই, আরটিআর চালাই অথবা আমি পালসার 150 চালাই, আমি তো প্রায় 12, 13, 14 বছর যাবত একই বাইকই চালাচ্ছি, আমার তো কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, এরকম কিন্তু অনেকেই আপনার বন্ধুবান্ধব বা সার্কেলের ভিতরে কেউ না কেউ ভাই ব্রাদার বলতে পারে যে এটা কেমন কথা বলছে সে। হ্যাঁ, কিন্তু দেখেন আপনি যদি তাদের হিসাব করেন, আপনি যদি তাদের বাইকগুলোর মানে বাইকের চালানোর হিস্ট্রি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন তাদের বাইক প্রচুর পরিমাণে না গ্যারেজে নিয়ে যাওয়া লাগে, আই মিন ওয়ার্কশপে নিয়ে যাওয়া লাগে ঠিকঠাক করার জন্য, সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া লাগে। এই সমস্যা আজকে, কালকে সেই সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, সমস্যার শেষ নাই। আজকে মনে করেন যে স্পার্ক প্লাগ ঝামেলা করতেছে, কালকে এয়ার ফিল্টারের ঝামেলা করতেছে, পরশুদিন তাদের সিডিআই অথবা ইসিইউতে প্রবলেম করতেছে, আরেক দিন দেখবেন যে মিটারে পানি ঢুকে গেছে, মিটার কাজ করতেছে না, গিয়ার দিচ্ছেন আপনি একটা, গিয়ার দেখাচ্ছে 3টা। ঠিক আছে, মানে এই ধরনের প্রবলেমের শেষ নাই ভাই, শেষ নেই। আমি নিজে চালাইছি, আমি জানি। এমন অনেক দূরে একটা কোথাও যাচ্ছি, যদি নতুন বাইক না হয় সেক্ষেত্রে বলতেছি, কিন্তু আমি হ্যাঁ নতুন বাইকে কিন্তু কোনো প্রবলেম সাধারণত আমি পাই নাই, মোটামুটি ভালোই চলছে, দেখা যাচ্ছে 2 বছর 3 বছর ভালোই চলছে। এরপর থেকেই প্রবলেমগুলো শুরু হয়, রকার আর্ম লুজ হয়ে যায়, টাইমিং চেইন লুজ হয়ে যায়, হ্যাঁ এগুলো অ্যাডজাস্ট করা লাগে। আর জাপানিজ বাইকের তুলনায় এগুলো মানে রিলায়েবল কোনোভাবেই না। হ্যাঁ, হয়তো বা বডি রিলায়েবল আপনি বলতে পারেন বডি, বাট বডিতে তো আসলে সব কিছু হয় না, চ্যাসিসটাই হচ্ছে মেইন। চ্যাসিসের ইঞ্জিনটা মানে যেটা হার্ড ইঞ্জিনটাই মেইন, ইঞ্জিনের কম্পোনেন্টগুলো মেইন। এগুলো কতটা ডিউরেবল, কতটা রিলায়েবল, এটাই হচ্ছে ডিপেন্ড করবে। টিভিএসের কথা বলেন, আরটিআর 4Vর কথা বলেন, একজন বাইক কিনছে, নতুন বাইক কেনার পরে দেখা গেছে যে প্রথম ভালোই চলছে, এরপরে গিয়ে মাইলেজের ড্রপ,
এত ড্রপ, ড্রাস্টিক্যাল ড্রপ, এই ড্রপ তো আপনি মাইনা নিতে পারবেন না কোনোভাবেই। আর তাছাড়া দেখেন ইন্ডিয়ান যে বাইকগুলো আছে এইগুলোর রিসেল ভ্যালু আর জাপানিজগুলোর রিসেল ভ্যালু আপনি একবার তাকায় দেখেন, অনেক ব্যবধান, অনেক। হ্যাঁ, আপনি একটা 4B আজকে কিনেন, কেনার পর আপনি এটা 2 বছর চালান, 2 বছরের চালায় আপনি কত 30-35 হাজার চালাবেন হয়তো, বা অনেকে আসতে এর বেশিও চালান। হ্যাঁ, তো ওইটার পরে গিয়ে আপনি মিটার না কমায় আপনি বিক্রি করতে যান, তখন আপনি টের পাবেন যে আসলে আপনি কী কিনছেন। বুঝতে পারছেন? এই জন্য আমি বলি, আর ইঞ্জিন কম্পোনেন্টগুলো আসলেই অনেক ক্ষেত্রে ম্যাটার করে। আপনি ইন্ডিয়ান যে বাইকগুলো আছে এগুলোতে আপনার ইঞ্জিনে হাত দেওয়া লাগবে খুবই দ্রুত, লেটসে 30-35-এর মধ্যে দেখবেন যে আপনার টাইমিং চেঞ্জ শেষ। ঠিক আছে, আপনার ব্যাটারিতে ঝামেলা হচ্ছে, ব্যাটারি থেকে পাওয়ার নিতে পারতেছে না, ক্র্যাঙ্কশ্যাফটে যে আপনি যে ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে যে আপনি ক্র্যাঙ্কশ্যাফটটা একটু ঘুরাই দিবেন স্টার্টার মোটর দিয়ে, হ্যাঁ, আপনার ব্যাটারি সেই পরিমাণ ভোল্টেজ সে উৎপন্নই করতে পারবে না, আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে। এবার আসেন জাপানিজ বাইক নিয়ে কথা বলি। জাপানিজ বাইক বলতে আমি বোঝাতে চাচ্ছি যে জাপানিজ ব্র্যান্ড নিয়ে কথা বলি। কেউ কেউ হয়তো বা আপনারা বলবেন যে ভাই আপনি তো একটা ফাউল, কারণ ইন্ডিয়ান বাইক নিয়ে আপনি কথা বললেন, জাপানিজ যে বাইকগুলো নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন এগুলো তো সবই ইন্ডিয়াতে তৈরি হয়, তা তো এগুলো তো ইন্ডিয়ানই বাইক। ভাই আপনার আসলে বুঝতে একটু ভুল হচ্ছে বা বোঝায় একটু ভুল আছে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা এই ভিডিও দেখতেছেন আমি শিওর যে আপনারা আইফোন কিন্তু খুব ভালো করেছিলেন যে আইফোনটা কোন দেশের। আইফোন কিন্তু অ্যাকচুয়ালি ডিজাইনড হয় ক্যালিফোর্নিয়ায়, আমেরিকাতে, এবং এটা অ্যাসেম্বল হয় কিন্তু চায়নাতে। তাইলে কি আপনি এটা চাইনিজ ফোন বলবেন? আপনি কিন্তু কখনো এটা চাইনিজ ফোন বলেন না। কারণ কি? কারণ এটার যে কম্পোনেন্টগুলো আছে, ডিজাইনগুলো আছে, কি পার্টস ইউজ হবে, ইভেন আপনি তো এখন তো আসলে ইন্টারনেটের যুগ, আমার কথা আপনার বিশ্বাস করা লাগবে না, আপনি ইন্টারনেটে সার্চ করেন, সার্চ করলে আপনি দেখতে পারবেন যে আইফোনের যে ডিসপ্লেটাও কিন্তু চায়না থেকেই তারা অর্ডার করে। ইভেন অনেক কম দামি ডিসপ্লে, মেবি $10-15 খরচ হয় তাদের একটা ডিসপ্লেতে, অথচ রেটিনা ডিসপ্লে এত ভালো ডিসপ্লে। অন্যান্য যে কোনো চাইনিজ ফোন, যেমন আমি রেডমি চালাই, এইগুলোর ডিসপ্লে চাইতে তো অনেক 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 গুণ বেটার। আপনি কিন্তু কখনোই আইফোনের মানে পারদর্শিতা নিয়ে বা বিল্ড কোয়ালিটি নিয়ে আপনি কখনোই কিন্তু না মাথা ঘামান না, কখনোই না। কারণ আপনি জানেন যে এটা একদম মানে টপ অফ দ্য লাইন, টপ নচ বেস্ট কোয়ালিটি তারা দিচ্ছে। তাহলে তৈরি হচ্ছে চায়নাতে, তারপরেও তো আপনি কখনো এটা চাইনিজ ফোন বলতেছেন না, আপনি তো এটার কোয়ালিটি নিয়ে কোনো সময় প্রশ্ন তুলতেছেন না। কেন? তার কারণ হচ্ছে এইটার উপরে যারা আছে, এটার যে ইঞ্জিনিয়ার যাদের দ্বারা হচ্ছে, তারা কিন্তু সবাই এই আমেরিকানি। তাদের চিন্তাভাবনা, তাদের যেই উদ্ভাবন, এগুলো কিন্তু চাইনিজদের সাথে আবার মিলবে না। চায়নারও অনেক ভালো ভালো ফোন আছে, সেটা আমি বলতেছি না, বাট আমি বোঝানোর স্বার্থে বললাম আর কি। তো এই যে জাপানিজ বাইকগুলো আছে, এইটা বলেন, হোন্ডার হর্নেট বলেন, এক্সব্লেড বলেন, তারপর ইয়ামাহার যেসব বাইকগুলো আছে, R15 বলেন, বা অন্যান্য যেসব বাইক আছে, R15 হয়তো বা ইন্দোনেশিয়া থেকেও আসে। তো এই বাইকগুলো ইন্ডিয়াতে তৈরি হলেও এদের যে ইঞ্জিনিয়ার কিন্তু সবাই জাপানিজ। বুঝতে পারছেন? এদের ইঞ্জিনিয়ারগুলো জাপানিজ, ইভেন এরা যারা ডিজাইন করে এরাও জাপানিজ, যারা এটার পার্টসগুলো তৈরি করে দিচ্ছে, মানে পার্টসগুলো কী ধরনের হবে, কী ম্যাটেরিয়ালসের হবে, কতটুকু ম্যাটেরিয়ালস এখানে ইউজ হবে, সব কিছুই কিন্তু জাপানিজদের দ্বারাই পরিলক্ষিত, এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। শুধু প্ল্যানটা কোথায় বসাইছে? ইন্ডিয়াতে এটা তৈরি হচ্ছে, এই হচ্ছে বিষয়। এই ছাড়া কিন্তু আর কোনো পার্থক্য নেই। এইখানেই হচ্ছে জাপানিজ এবং ইন্ডিয়ানদের মধ্যে, ইন্ডিয়ান যে বাইকগুলো আছে এগুলোর মধ্যে পার্থক্য। বুঝতে পারছেন আশা করি। এখন আসলে আমি বলি যে জাপানিজ ব্র্যান্ড আপনারা কেন কিনবেন। দেখেন, এই বাইকটা জাপানিজ ব্র্যান্ডের একটা বাইক, এটা আমি প্রায় 50,000 কিলো চালাইছি, এটার বয়স প্রায় 5 বছর। এটারে নিয়ে আমি কত দূরান্তে আমি দৌড়াইছি, বাট এখন পর্যন্ত এই যে দেখেন, ওই যে অ্যাক্সিডেন্টও কতবার করছি আমি, তারপরেও বাইকটার দেখলে কি মনে হয় যে এটার বয়স 5 বছর? মনে হলেও হতে পারে, আপনাদের আসলে সবার চোখ একরকম না। বাট এইটা নিয়ে আমি কিন্তু আজ পর্যন্ত কখনো কোনো ঝামেলায় পোহাই নেই, কখনো না। ইভেন আমি কিন্তু হাঙ্কো চালাইছি, আমি বললাম তো সব বাইকই চালাইছি, কিন্তু ওগুলো নিয়ে আমার যতটা ঝামেলা পোহাইতে হয়েছে, এটা নিয়ে আমার কোনো ঝামেলা আজ পর্যন্ত আমি পোহাই নেই। হ্যাঁ, এইটার যে এইটার ব্যাটারিটা আমি এখন পর্যন্ত স্টকই রাখছি, এখনও পর্যন্ত এক সেলফেই স্টার্ট হচ্ছে। ইভেন আমি কিন্তু সাধারণত কিক স্টার্টার দিয়ে আমি স্টার্ট কিন্তু করি না, আমি সেলফ দিয়েই করি। তারপরেও আমার ব্যাটারি কিন্তু এখনও 100 50,000 কিলো চলছে।
আমি এখন পর্যন্ত ইঞ্জিনে কোনো সময় হাত দেই নাই। এইটার ক্লাচ প্লেট বরং ইঞ্জিনের কোথাও কোনো হাত দেওয়া হয় নাই। ইভেন অনেকেই যে মাস্টার সার্ভিস করে, রেগুলার সার্ভিস করে, আমার কি এখনও পর্যন্ত আমি এই বাইকে কোনো সার্ভিস দেই নাই, কোনো সার্ভিস ছাড়া আছে। হ্যাঁ, মানে যেটা নষ্ট হয়েছে সেইটা আমি চেঞ্জ করছি, কিন্তু সার্ভিস দিব রেগুলার সার্ভিসে রাখবো, রেখে আমি এটা ঠিক রাখবো, নো, এটা আমার এটা প্রয়োজন হয় না। তার মানে কি জানেন, শুধু এইটাই না, আমার বাসায় যে FZS ভার্সন 1টা আছে ফেজার আর কি, সেইটাও কিন্তু আমি ওই ধরনের কোনো সার্ভিস দিই না, তারপরেও এটাতে কোনো ঝামেলা হয় না। কেন? কারণ এগুলো হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য। এগুলো আপনি মানে জাপানিজ জিনিসগুলো এতটাই রিলায়েবল, শুধু আপনি এটা না, আপনি জার্মানের যেসব জিনিসগুলো আছে যেমন BMW বলেন, অডি বলেন, হ্যাঁ, মার্সিডিজ বলেন, তো এইগুলোও যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে যারা কার ইনথুজিয়াস্ট, যারা কার পছন্দ করে আমাদের মতো বাইকার না, তারাও দেখবেন যে বলবে যে রিলায়েবল কোন ব্র্যান্ড, তারা চোখ বন্ধ করে বলে দিবে জাপানিজ ব্র্যান্ড টয়োটার নামটা সবার আগে চলে আসে। কেন? জাপানিজ, তাদের রিলায়েবিলিটির সাথে কোনো কিছুর তোয়াক্কাই হয় না। যে জাপানিজরা এমনভাবে জিনিসটা তৈরি করে যে আপনি যদি কখনো সার্ভিস করাতে ভুলেও যান, যাতে সবসময় টাইম টু টাইম সার্ভিস করান না আপনার বাইকে অথবা আপনার গাড়িতে, আপনার প্রাইভেট কারে, তারপরও এটা দীর্ঘদিন যাবৎ চলবে সার্ভিস ছাড়াই। মানে রাফ অ্যান্ড টাফ রাগেডভাবে এটা তৈরি করা হয়, এগুলোর প্রতিটা কম্পোনেন্ট ওইভাবেই তৈরি করা, যার জন্য আসলে জাপানিজ জিনিস মানেই অন্য জিনিস। হ্যাঁ, এখন আমি তো জাপানের দালাল না, এখন আপনি আমরা বলতে পারেন না জাপানের দালাল, আমি তো আপনাদের সুবিধার্থে আপনারা যেন ভালো জিনিসটা চুজ করতে ভুল না করেন সেজন্যই আমি এই কথাগুলো বলতেছি, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে আপনারা ইন্ডিয়ান যেই ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলোর চাইতে আপনারা জাপানিজ যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলো অনেক ভালো, এগুলো আপনারা চুজ করেন, এগুলো আপনাদেরকে লং রানে অনেক ভালো সাপোর্ট দিবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছিলাম, এবং যদি আপনাদের এই ভিডিওটা থেকে কোনো উপকার হয়ে থাকে, যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের যদি সুবিধা হয়ে থাকে যে হ্যাঁ এখন আপনারা বুঝতে পারছেন আসলে কোন বাইকগুলো আপনাদের কেনা উচিত হবে, কোনগুলো কেনা উচিত হবে না, কোনগুলো অ্যাভয়েড করতে হবে, তখনই আমার মনে হবে যে হ্যাঁ আমি যে ভিডিওটা করছি কষ্ট করে এটা আপনাদের কাজে আসছে। সো ভিডিওটা আমি আর লম্বা করবো না, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য দাওয়াত দিয়ে রাখলাম আগে থেকে। আল্লাহ হাফেজ।